সেখানে যে খবরটা আমার কাছে আছে, ইনফ্যাক্ট আমি যেটা সেই ঋষভ পন্থকে কি 4 নম্বরে ভাববে না বা ভাবা যায় না? অ্যাক্সিলেটর নাকি এটাও বলেছে। আচ্ছা, হ্যাঁ, মানে অফ দ্য রেকর্ড বলেছে অবভিয়াসলি। তো হয় সচিন তেন্ডুলকার নাহলে বিরাট কোহলি। ফলে যে প্রশ্নটা খুব স্বাভাবিকভাবে বিরাট কোহলির অবসরের ফলে তৈরি হয়েছে যে নমস্কার, উইলে আবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবার আমাদের সঙ্গে রয়েছেন দ্য টেলিগ্রাফ পত্রিকার ক্রীড়া সাংবাদিক সায়ক ব্যানার্জি। সায়ক, তোমাকে উইলে স্বাগত। অনেক ধন্যবাদ পার্থ। আহ, সায়ক, রোহিত শর্মা এবং বিরাট কোহলি দুজনের উপর্যুপুরি অবসর নেওয়ার ফলে টেস্ট ক্রিকেট থেকে দুটো বিরাট শূন্য স্থান ভারতীয় ব্যাটিং এ তৈরি হয়েছে বলাই বাহুল্য। এবং তুমি যদি খুব ভালোভাবে খেয়াল করে দেখবে যে 1992 সালের অ্যাডিলেড টেস্ট থেকে 2025 সালের লাস্ট টেস্ট অর্থাৎ সিডনি টেস্ট অব্দি ওই নাইট ওয়াচম্যান বা কোনো ইনজুরি বা এই ধরনের কোনো ব্যাপার ছাড়া ভারতীয় ক্রিকেটে গত 33 বছর ধরে 4 নম্বরে ব্যাট করে এসেছেন হয় সচিন তেন্ডুলকার নাহলে বিরাট কোহলি। ফলে যে প্রশ্নটা খুব স্বাভাবিকভাবে বিরাট কোহলির অবসরের ফলে তৈরি হয়েছে যে আসন্ন ইংল্যান্ড সফরে কে 4 নম্বরে আসবেন ভারতীয় ব্যাটিং এ, একই সঙ্গে ওপেনিং স্লটেও কে আসবেন। তোমার কি মনে হয়? একটা একটা করে যাবো। দেখো, প্রথম কথা যেটা বলতে হয় সেটা হচ্ছে যে এই লাস্ট যদি লাস্ট লাস্ট দুটো সিরিজই দেখো, হুম, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া, হুম, এই দুটো সিরিজেই না রোহিত শর্মা না বিরাট কোহলি কেউই রান পায়নি। ঠিক। বিরাটের বিরাটের সেকেন্ড ইনিংস, পার্থের ফার্স্ট টেস্টের সেকেন্ড সেঞ্চুরি। ইনিংস সেঞ্চুরি ছাড়া অস্ট্রেলিয়া সফরে কোনো রান নেই। হুম, রোহিত শর্মা তো নেই। ঠিক। তো এই দুজনের অ্যাবসেন্স ভারতকে ভোগাবে। আমি এইটা বলার থেকেও বরঞ্চ এই অ্যাসপেক্টটায় জোর দেবো যে নাম তুমি যেটা এক্ষুনি বললে যে নাম্বার ফোরটা তাহলে কে হবে। হুম, এইখানেই সিলেক্টর এবং টিম ম্যানেজমেন্ট মানে হেড কোচ গৌতম গম্ভীর, কারণ এখন যা টিমের অবস্থা, হুম, টিমের হেড কোচ আর নন প্লেইং ক্যাপ্টেন একজনই। আচ্ছা। হ্যাঁ, তো সব ডিসিশন এখন তো একজনই নেবে যেমন হচ্ছে থেকে, হুম, অ্যাকচুয়াল মেন ডিসিশনগুলো। তো হুম, এখন আমরা আগে যদি নাম্বার ফোরের কথাটা বলি, হুম, সেখানে যে খবরটা আমার কাছে আছে, ইনফ্যাক্ট আমি যেটা গতকাল লিখেও ছিলাম, আজকে বেরিয়েছে আমাদের কাগজে, যে আইদার শুভমান গিল অর সাই সুদর্শন। আচ্ছা। এবার আহ, এই সাই সুদর্শনের সঙ্গে যেহেতু করুণ নায়ারও যেতে পারে, হুম, মানে ওটা অ্যাটলিস্ট ইন্ডিয়া যে ম্যাচ যেগুলো আছে সেগুলোতে এই সুদর্শন আর গিলের মানে অ্যাটলিস্ট 99% যাওয়ার চান্স তো আছেই। ঠিক। এবং আমি যা খবর পেলাম, মানে এই দুজনকে মানে করুণ নায়ার আর সাই সুদর্শনকে হয়তো হুম, টেস্টের মেন স্কোয়াডেও ইনক্লুড করা হবে। আচ্ছা। সাই সুদর্শনকে তো অবভিয়াসলি করা হবে, ইয়াং ট্যালেন্ট হ্যাঁ, একদম। তাই সুদর্শনের যে পারফরমেন্স, তাতে করে অবশ্যই অলমোস্ট মানে তাকে না 100%, নিয়ে যাওয়াটাই অন্যায়। না নিয়ে যাওয়াটাই অন্যায়, এক্স্যাক্টলি। করুণ নায়ারের ক্ষেত্রে যেটা হলো, হিজ 33। হুম, তো এটা হয়তো ওর মানে লাস্ট সুযোগ হতে পারে, হুম, মানে টেস্ট দলে নিজের জায়গাটা মানে খানিকটা দূর হলেও সিমেন্ট করা। ঠিক। তো এইবার এই নাম্বার ফোরের এই প্রসঙ্গটা, হুম, আহ, মানে এই মুহূর্তে যা সিচুয়েশন, সাই সুদর্শন বা করুণ নায়ার, আচ্ছা।
এই দুজনের এই দুজনের মধ্যেও কিন্তু একটা টস আপ হতে পারে, ঠিক। কারণ ওটা ঠিক। কারণ দেখো শুভমান আমি, গিল হ্যাঁ, শুভমান গিল মানে এখন অব্দি যা ইন্ডিকেশন, শুভমান গিল মানে মানে গিলি ফ্রন্ট রানার অ্যাজ ক্যাপ্টেন। আমরা আমরা সেটা নিয়ে অন্য একটা প্রোগ্রামে কথা বলবো। আমি হ্যাঁ, অধিনায়কত্বটা নিয়ে এখনই কথা বলতে হ্যাঁ, চাইছি। কিন্তু মানে যেটা আমি বলতে চাইছিলাম যে শুভমান গিলকে ওর ৩ নম্বর মানে ওর প্রেফার ৩ নম্বর জায়গাটা থেকে সরাবে কিনা হুম। সেটা নিয়ে একটা সংশয় আছে। আমি আমি এখানে একটা জিনিস তোমাকে জিজ্ঞেস করি, সেটা হচ্ছে এই যে আমরা বললাম গত ৩৩ বছর ধরে ৪ নম্বরে ভারতের হয় সচিন তেন্ডুলকর খেলেছেন, না হলে বিরাট কোহলি। তারা কিন্তু টেস্ট কেরিয়ার শুরু করেননি কখনো ৪ নম্বরে দেখবে। তারা না, ৫ বা ৬ টেস্ট কেরিয়ার শুরু করেছিলেন এবং তারপর রোহিত আস্তে আস্তে শর্মা প্রমোট হন, এক্স্যাক্টলি প্রমোটেড হন রোহিত ৪। শর্মা করেছে, হ্যাঁ। এক্স্যাক্টলি। তো তুমি, হ্যাঁ, সাই সুদর্শন আসতেই পারেন দলে, এবং তিনি যেভাবে যা পারফরমেন্স করেছিলেন, সাই সুদর্শনের খেলাটা উচিত বা মেন স্কোয়াডে জায়গা পাওয়াটা অবশ্যই উচিত। আমার প্রশ্ন প্লাস হচ্ছে কাউন্টি যে, এক্সপিরিয়েন্সও আছে। একদম, আমার প্রশ্ন হচ্ছে বিগত কয়েক বছর ধরে যে ভারতের সবচেয়ে ধারাবাহিক টেস্ট ক্রিকেটে, এই অধারাবাহিকতার মধ্যেও সেই ঋষভ পন্থকে কি ৪ নম্বরে ভাববে না বা ভাবা যায় না? দেখো ঋষভ পান্ত তো মেনলি আউট অ্যান্ড আউট একজন মিডল অর্ডার ব্যাটসম্যান। হুম। তো আহ, হ্যাঁ, চার একটু নম্বর তো মিডল অর্ডারই, মানে মানে না মানে ৪-এর পর থেকেই তো অ্যাকচুয়াল মিডল অর্ডারটা শুরু হয় আর কি, মানে ৪টা কিছুটা হলেও একটুখানি স্লাইটলি টপ আর কি, মানে টপ আর আচ্ছা, মিডলের ওই 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 মানে একটা মাঝখানটা। সংযোগ স্থল। হ্যাঁ। হ্যাঁ, মানে টপ আর মিডলের কানেকশনটা আর কি। ৫ থেকে একদম ফুল মিডল অর্ডার। তো ঋষভ পান্তের একটু বল মানে স্লাইটলি বলটা স্লাইটলি পুরনো হলো তখন ও তো এমনি মানে ও তো এমনি চালিয়ে খেলবে। হুম। হ্যাঁ, কারণ সেই ডিফেন্সিভ টেকনিক ওর নেই। না। ডিফেন্সিভ টেকনিক নেই। তো ঋষভ পান্তকে ৪ এ খেলানোটা এটা মানে তুমি যে পয়েন্টটা রেজ করেছো ওটা খারাপ নয়, কিন্তু মানে আমার মনে হয় আনলাইকলি। আচ্ছা। এখানে আমি মানে আমি যদি মানে এখানে মানে মানে যেটা আমার মনে হয় যেটা আইডিয়াল সিচুয়েশনে আমার মনে হয় কে এল রাহুলকে ৪ নম্বরে দেওয়া উচিত, কিন্তু রাহুল অ্যাট প্রেজেন্ট ও মিডল অর্ডার মানে নাম্বার 5-6 যাই হোক, হুম। ওই পজিশনটায় ও যেরকম নিজেকে সলিডিফাই করেছে লাস্ট কয়েক মাস, আমার মনে হয় না ওকে উপরে তুলবে। ওই ৫ কি তাহলে ৬ সময়তেই আসবে, ওই তাহলে পজিশনেই আসবে। এখান এখান থেকে তোমাকে যে প্রশ্নটা, তাহলে ওপেন করতে কাকে কাকে দেখছো, মানে যশস্বী জয়সওয়ালের সঙ্গে কে আসবেন ওপেন করতে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। কারণ কে এল রাহুলকে তুমি দেখছো মিডল। এখানে যেটা আইডিয়ালি যেটা হওয়া উচিত আমার মনে হয় সাই সুদর্শন অ্যান্ড জয়সওয়াল শুড ওপেন। হ্যাঁ, ঠিক আছে, তুমি এটা বলতে পারো যে দুজনে লেফট হ্যান্ডার, লেফট রাইট কম্বিনেশনও ভালো হতো। তো এই মুহূর্তে তাহলে তুমি কাকে দিয়ে ওপেন করাবে? শুভমান গিল ও নাম্বার 3-তেই অনেক বেশি কমফোর্টেবল। এবং যদিও অধিনায়ক হয়ে যায়, সেক্ষেত্রে নিশ্চয়ই চাইবে না যে নিজে কমফর্ট জোনের বাইরে বেরোতে হয়তো। পয়েন্ট। হুম। তো আহ, কিন্তু সাই সুদর্শনের কি টেস্টে লাল বলের ক্রিকেটে ওপেন করার অভিজ্ঞতা? কিন্তু লাল বলে তো টপ 3-তেই খেলে ও। হুম। তামিলনাড়ু হয়েও ও বেশিরভাগ সময় নাম্বার 3-তেই ব্যাট করেছে। অর্থাৎ তুমি তাকে ওপেন কোয়ার্টে নিয়ে যেতে, তোমার কি মনে হয়? ঠিক, সাই সুদর্শনের কাউন্টি খেলার অভিজ্ঞতা রয়েছে এবং প্রথম ইংল্যান্ড সফরে তাকে নিয়ে গিয়ে ওপেন করানোটা একটু ঝুঁকির হয়ে যাবে না? এবং আর্লি সামারে, প্রায় ৩০ বছর বাদে ভারত আর্লি সামারে টেস্ট খেলবে। দেখো তুমি যেখানে বলে যাচ্ছ যে উই নিড টু মুভ অন অ্যান্ড ফোকাস অন ইয়াংস্টার্স, তাহলে হুম। তোমাকে তো একটু রিস্ক নিতে হবে। হ্যাঁ, সেটা অবশ্যই, সেটা সেটা হ্যাঁ, কিছু মানে হ্যাঁ, ঠিক আছে, মানে ইফ ইউ আর প্রিপেয়ার টু লুজ, তোমার হুম। যদি মানে প্রাইম ফোকাসটা হয় অন দ্য ইয়াংস্টার্স,
তাহলে তোমার একটা দুটো সিরিজ হারলে তো খুব বেশি তোমার সেই নিয়ে চেঁচামেচি করা উচিত নয়। না, 100 বার। এবং যেহেতু টিমটা একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছে, সেই সময়টা তো দেওয়া মধ্যে দিয়ে যাচ্ছে, একদম একদম তাই। অস্ট্রেলিয়ার কি হয়েছিল যখন একসঙ্গে রিকি পন্টিং, ম্যাথু হেডেন, মাইক হাসি সব একসঙ্গে জাস্টিন ল্যাঙ্গার একসঙ্গে চলে গেল, অস্ট্রেলিয়ার কি হয়েছিল? অস্ট্রেলিয়া মানে আগেনস্ট সাউথ আফ্রিকা 2008-9 সিরিজটায় মানে সাউথ আফ্রিকা একটা টেস্টে মানে এখনো মনে আছে আমার মানে ক্লোজ টু 450 রান চেস করে জিতে গেছিল। এটা আগে মানে অস্ট্রেলিয়ার মাটিতে ওই ফেসটা মানে 99 থেকে টিল 2007 চিন্তা করা যেত অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে একজন মানে একটা টিম মানে ভিজিটিং টিম টেস্টের 4th ইনিংসে 450 চেস করে জিতছে, চিন্তা করা যেত না এটা। যাই হোক মানে তবে ওপেনিং এ মানে এই আর একটা জিনিস যেটা আমি শুনেছি যে আমাদের বাংলার অভিমন্যু ঈশ্বরনের একটা চান্স আছে। আচ্ছা, অনেকদিন ধরেই এই টিমের সঙ্গে ট্যুর করেছে, ফলে এক জাতীয় নির্বাচক নাকি আবার এটাও বলেছেন শুনলাম যে যে আমরা চাই না যে ও মানে ঈশ্বরন আর কি ইন্ডিয়া এই খেলতে খেলতে শহীদ হয়ে যাক, এক সিলেক্টর নাকি এটাও বলেছে। আচ্ছা, মানে অফ দ্য রেকর্ড বলেছে অবভিয়াসলি। ওকে, সরফরাজ খানের সম্ভাবনা কতখানি দেখছো? ওর সম্ভাবনা না থাকাই উচিত। কেন? ডোমেস্টিক ক্রিকেটে এত রান ওখানে গিয়ে মানে প্রথমত শর্ট বোলার এগেনস্ট টেকনিক খুব একদমই ভালো না। আর এখানকার ফ্ল্যাট উইকেটে রান করে আর ইংল্যান্ডের আর্লি সামারে গিয়ে আমার মনে হয় না এটা খুব একটা খুব অর্থাৎ তুমি যে ব্যাটিং অর্ডারটা দেখতে পাচ্ছ সেটা মোটামুটি এইরকম যে যশস্বী জয়সওয়াল সঙ্গে অভিমন্যু ঈশ্বরন বা ঈশ্বরন একটা এখানে একটা রাইডার আছে। ঈশ্বরন যদি মানে এই এই ম্যাচগুলোতে যদি ঠিকঠাক রান না পায় মানে যদি আবার 4 ইনিংসে যদি সর্বসাকুল্যে 40 রান করে তাহলে কিন্তু আবার কেসটা কেটে যাবে। ঠিক, মানে এখন অব্দি এই পরিস্থিতি দাঁড়িয়ে সম্ভাবনা যেরকম ভাবে মনে হচ্ছে যে ওকে একটা চান্স দিতে চায়। আচ্ছা, তো জয়সওয়ালের সঙ্গে আইডার ঈশ্বরন বা সাই সুদর্শন, 3-এ গিল, 4-এ কে এল রাহুল, 5-এ ঋষভ পান্ত। মানে তুমি সাই সুদর্শনকে অ্যাজ এন ওপেনার রাখছো নাকি? মানে তুমি যেরকম বললেন, হ্যাঁ মানে ওপেনার জয়সওয়াল সুদর্শন, 3-এ গিল, 4-এ কে এল রাহুল, 5-এ ঋষভ পান্ত, 6-এ নীতিশ রেড্ডি, 7 জাদেজা, একটা ব্যাটসম্যান দরকার। অর্থাৎ আরেকজনের কথা আমি বলছি, যার কথাটা অবশ্যই বলতে হবে শ্রেয়াস আইয়ার, যে কন্ট্রাক্টে ব্যাক করেছে। শুনলাম যে চান্স কম। কারণ ওকে এরা মেনলি সাদা বলে ক্রিকেটেই দেখছে। আচ্ছা, আর গৌতম গম্ভীর নিজের ইনফ্লুয়েন্স খাটিয়ে ওকে ঢুকিয়ে নেয় সেটা অন্য জিনিস। আচ্ছা, আর রজত পাটিদার, দেবদত্ত পাটিদারদের যাওয়ার সম্ভাবনা দেবদত্ত পাটিদার ইনজিওর। আচ্ছা, ইনজিওর। রজত পাটিদারের যাওয়ার সম্ভাবনা আমি যা শুনলাম কম। আচ্ছা, এবার আমি একটা প্রশ্ন করি, যেহেতু তুমি বললে যে একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছে, ফলে কতটা হারটাকে অ্যাকসেপ্ট করা হবে বা সেটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। তোমার কি মনে হয় ভারতীয় টিম ম্যানেজমেন্ট, বর্তমান টিম ম্যানেজমেন্ট ট্রানজিশন পিরিয়ডের জন্য ম্যানেজমেন্ট হিসেবে, টিম ম্যানেজমেন্ট হিসেবে কতটা ক্যাপাবল, ইনক্লুডিং হেড কোচ? দেখো এখন যদি ইংল্যান্ডের সঙ্গে যদি ফলাফল ভালো না হয়, অস্ট্রেলিয়ার মতো যদি হয়, তাহলে তো আবার ক্রিটিসিজম হবেই এবং হয়তো আবার শোনা যাবে যে বিভিএস লক্ষ্মণকে নিয়ে শো টেস্টের জন্য এবং কিছু একটা আদৌ আনতে পারবে কিনা কোনো ঠিক নেই, কিন্তু সে আবার শুরু হবে।
কেউ না কেউ ধো তুলে দেবে, অবশ্যই। আর না হোক সোশ্যাল মিডিয়া ধো উঠবে এটা নিয়ে। হুম, তো এখন এখন একটাই মানে হোপফুল হওয়ার আর একটা পার্ট অবশ্য আছে, কারণ ইংল্যান্ডের যে যে ফাস্ট বোলিং অ্যাটাকটা সেটা সেটা দুর্বল। অবশ্যই। মার্ক উডকে ওরা পাবে না, সেই অস্ত্রোপচার হবে এবং অনেক কিছু। আর আর্চার আমার মনে হয় না ও এন্টায়ার সিরিজ খেলবে, ঠিক। মানে আদৌ ওকে টেস্ট স্কোয়াডে রাখবে কিনা সেই নিয়েও সংশয় আছে একটা। দেখো, এই টিম নিয়ে যদি ভারত জিতে যায় সিরিজ, তাহলে তো মানে আর কিছু বলারই থাকবে না। তাহলে তো মানে কোচকে একদম ফুল মার্কস দিতে হবে পুরো। এক্স্যাক্টলি। কিন্তু ইংল্যান্ডের সব মিলিয়ে আমি বলবো ইংল্যান্ডের অ্যাটলিস্ট ওদের হোম কন্ডিশন যেহেতু এটা, ঠিক। ব্যাটিংটা অনেক বেশি শক্তিশালী। এবং আর তার সঙ্গে নিশ্চয়ই আর্লি বেন সময়, স্টোকস ফিরে আসবে। আর্লি সময়ের যে বল মুভমেন্ট, সেগুলো পিচ কেমন হবে তার উপর কিন্তু এক্স্যাক্টলি নির্ভর এক্স্যাক্টলি করছে। মানে একদম মানে একদম অর্ডিনারি, এবং ওখানকার অর্ডিনারি পেসাররাও অনেক সময় ঠিক সাহায্য পেয়ে যায়। ঠিক ঠিক ঠিক। এই মাথু পটস কে যারা আছে, হ্যাঁ, হ্যাঁ, তাদের হ্যাঁ, সারা বছর নাম শোনা যায় না, তারাও হয়তো দেখলে অনেক ঠিক। উইকেট পেয়ে যাবে। এক্স্যাক্টলি। অনেক ধন্যবাদ সাহেব আমাদেরকে সময় দেওয়ার জন্য। এরপর অবশ্যই খুব তাড়াতাড়ি হয়তো টিম সিলেকশন হয়ে যাবে, তারপরে আমরা ফাইনাল টিম নিয়ে আবার তোমার সঙ্গে বসবো। ভালো থেকো। অনেক ধন্যবাদ।